শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। এসএসসি 2026 ব্যাস। এই আন্দোলন কতটা ফলপ্রসূ হবে সেটা অনেকেই জানতে চাচ্ছেন। তো দেখেন, লজিক্যালি চিন্তা করেন, এই যে শিক্ষার্থীরা গত বছর 2024 সালে যে আন্দোলনটা হলো, যে বিপ্লবটা হলো, সেটা কিন্তু বাংলাদেশে আলাদা একটা ডাইমেনশন শুরু করে দিয়েছে। কিন্তু বর্তমানে নতুন এই ডাইমেনশনে আগের ডাইমেনশনের কিছু কাজ কপি হচ্ছে, এটা সকলেই জানেন। তার চাইতে বেশি হচ্ছে মনে করি। বর্তমানে এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে, তাদের এই আন্দোলনটা আমরা সকলেই যৌক্তিক মনে করি। এবং শিক্ষামন্ত্রীর যে পরীক্ষা চলমান রাখার বিষয়টা, এটা একদমই অযৌক্তিক এবং মূর্খতার শামিল বলতে পারি। একটা লাইন বলি, হোয়াট ইজ মরালি রং ক্যান নেভার বি পলিটিক্যালি রাইট। বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আপনার নৈতিকভাবে অন্যায়, সেটা রাজনৈতিকভাবেও অন্যায় হতে পারে না। বিষয়টা এমনই। তো এত পানিতে পুরা ঢাকা শহর, কুমিল্লা, চট্টগ্রাম ডুবে গিয়েছে, এটা সকলেই জানে। কিছু কিছু মন্ত্রী সেখানে ভিজিট করে বলতেছে কোনো পানি হয় নাই, কিছুই হয় নাই, পরীক্ষা দেওয়া যাবে। শিক্ষামন্ত্রী পরীক্ষা চলমান রাখলো। এর ফলে আমরা দেখলাম হাজার হাজার শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছে, আন্দোলন করতেছে। প্রথমে তো পদত্যাগের দাবি করছিল শিক্ষামন্ত্রীর, এখন তারা দাবি করতেছে প্রধানমন্ত্রীর পদত্যাগ। ঠিক আছে, দফা 1 দাবি 1 প্রধানমন্ত্রীর পদত্যাগ। এই যে কিছুক্ষণ আগে বেশ কয়েকটা রিলসে দেখলাম। তো প্রশ্ন হচ্ছে, আমরা কি এই বিএনপির পতন কি দেখতে পারবো এই সূত্র ধরে? দেখেন, বাংলাদেশে কিছুই বলা যায় না। বাংলাদেশের সকল মানুষ যারা শিক্ষার্থী না, সকলেই নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ জায়গায় কাজে ব্যস্ত রয়েছে। শিক্ষার্থীরাও ব্যস্ত রয়েছে পড়াশোনা নিয়ে। তবে এই একটা মাত্র গোষ্ঠী শিক্ষার্থী, একমাত্র তারাই চাইলে যে কোনো সময় যে কোনো বিপ্লব ঘটাতে পারে, কারণ তাদের কাছে পর্যাপ্ত সময় আছে। যদি স্কুল, কলেজ, প্রাইমারি লেভেলের, মাধ্যমিক লেভেলের সকল শিক্ষার্থী যদি একসাথে আন্দোলন করে, তাহলে দেশে আরও একটি বিপ্লব সম্ভব। তো বিগত সরকারের আমলে এই বিষয়টা আমরা লক্ষ্য করেছি, এবং এই সরকারের আমলেও আমরা এটা লক্ষ্য করতেছি। যদি কোনো সরকার তার গদি টিকিয়ে রাখতে চায় বাংলাদেশে, তাহলে আমি মনে করি শিক্ষার্থীদের কন্ট্রোলে রাখা অত্যন্ত আবশ্যক। এটা এই সরকার ভালোভাবেই বুঝে, আমি মনে করি। যার কারণে গতকালকে পার্লামেন্টে দেখলাম শিক্ষামন্ত্রী ক্ষমা চেয়েছেন বা দুঃখ প্রকাশ করেছে। সেটা আসলে তার জন্য দুঃখজনক হলেও আমাদের কাছে মোটেও ভালো লাগেনি। শিক্ষার্থীরা খুবই ক্ষুব্ধ হয়েছে। তার উচিত ছিল জনসম্মুখে এসে, শিক্ষার্থীদের মাঝে এসে তাদের সাথে দুঃখ প্রকাশ করা এবং তাদের কাছে ক্ষমা চাওয়া, যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে। যাই হোক, তিনি শেখ হাসিনার মতো দম্ভ করেছে এবং শিক্ষার্থীদের কাছে আসে নাই বা ক্ষমাও চায় নাই শিক্ষামন্ত্রী। এখন বিষয়টা হচ্ছে, এখন এটা চলে গেছে দলের উপরে। যখন শিক্ষার্থীরা আন্দোলনটা আরও বেশি প্রখর হবে, সকল জায়গা থেকে সমর্থন আসবে, তখন এই আন্দোলন এমন হতে পারে 2য় জুলাই বিপ্লব ঘটাতেও পারে। তো এমন কিছু হওয়ার আগে যদি সরকার বা প্রধানমন্ত্রী, এই মুহূর্তে যেটা দরকার, প্রধানমন্ত্রীর একটা বক্তব্য দরকার, সেটা অনলাইনে হইলেও দরকার। ঠিক আছে, তো এটা করতেছে না প্রধানমন্ত্রী, আমি জানি না কেন। তবে আমি মনে করি খুব শীঘ্রই তিনি হয়তো এ বিষয় নিয়ে বিস্তারিত কোনো আলোচনা করবে এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। ইতিমধ্যে যে সকল অঞ্চল ডুবে গিয়েছে, পরীক্ষা নেওয়া
একদমই যাচ্ছে না। সেই সকল অঞ্চলে শিক্ষামন্ত্রী পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়ে দিয়েছে এবং যেই পরীক্ষাটা তিনি বন্যার মধ্যেও নিয়েছে অপ্রতিকূল অবস্থায়, সেই পরীক্ষাটাকে রি-এক্সাম নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়ে দিয়েছে। তো এই হলো বিষয়। তো মূল বিষয় হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, সরকার খুব দ্রুতই পতন হয়ে যাবে যদি শিক্ষার্থীদেরকে কন্ট্রোলে না আনা যায়। আর বাংলাদেশে একটা জিনিসই আমার খারাপ লাগে, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশে একজন শিক্ষিত মানুষ 2 টাকার মূল্য নাই, সেটা দেশেও বিদেশেও। আপনারা অনেকেই দেখেন এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট সময় পর, পড়ালেখা শেষ হওয়ার পর, তখন সকল শিক্ষার্থী ডিপ্রেশনে চলে যায়, অনেকে আত্মহত্যা করে। কারণ হচ্ছে তাদের তেমন কোনো কোয়ালিটি থাকে না তাদের মধ্যে, যার কারণে তারা যে কোনো কাজ করে খেতে পারবে। ঠিক আছে? তো আমি হইলে শিক্ষা ব্যবস্থার কিছুটা অন্তত পরিবর্তন করতাম। লাইক প্রত্যেকটা স্কুল, মাধ্যমিক স্কুলে আমি চেষ্টা করতাম প্রত্যেকটা ক্লাসে এক একটা কাজ শেখানোর জন্য। লাইক আমি প্রথমে 6-এর পোলাপাইনদের যারা আছে, 6-এর যে স্টুডেন্ট, তাদেরকে আমি হয়তো কম্পিউটার শিক্ষা দিতাম। যখন 7-এ উঠবে, সেটাও একটা বাধ্যতামূলক সাবজেক্ট থাকবে, তখন আমি সেলাই কাজের যে মেশিনগুলা, একটা সেলাই কাজের একটা ওই যে যেমন এখন কম্পিউটার ল্যাব স্থাপন করছে, ঠিক 7 উঠলে এরকম একটা সেলাই মেশিনের ল্যাব বা কি বলে ক্লাস আমি স্থাপন করতাম, যেখানে বেশ কিছু সেলাই মেশিন থাকবে এবং এই সাবজেক্টটা বাধ্যতামূলক থাকবে। সকল শিক্ষার্থী সেলাইয়ের কাজ শিখে যাবে, বাস সে 7-এ সেলাই কাজ শিখে গেল। 8-এ এসে তখন সে আরও একটা কাজ, সেটা হতে পারে ইলেকট্রিক বা এসি, ফ্রিজ, এই সকল যে কাজগুলো, সেগুলো 8-এ এসে শিখতে পারে। 9-10-এ অন্য অন্য যে কাজগুলো আছে, যেগুলা শিক্ষার্থী, একজন সাধারণ শিক্ষার্থী যার কোনো বড় লক্ষ্য নাই, সে ডক্টর হবে, ম্যাজিস্ট্রেট হবে, ঠিক আছে, এমন শিক্ষার্থী অনেক আছে। তো তারা এই ধরনের কাজগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শিখলে দেখা যাচ্ছে মাধ্যমিক পাশ করার সাথে সাথে তারা কিন্তু যে কোনো কাজ, তাদের পছন্দের যে কোনো কাজ তারা কইরে খাইতে পারবে। বিশেষ করে নারীরা, তাদের জন্য যদি সেলাই মেশিন শিক্ষা দেওয়া হয় মাধ্যমিক পর্যায়ে এবং তারা যদি দক্ষ হয়ে যায়, অনেক নারী শিক্ষার্থী আছে যারা বিবাহের পর ডিভোর্সি হয়ে যায়, বিধবা হয়ে যায়, দেন তাদের পাশে আর কেউ দাঁড়ায় না। তো এই সময় সে নিজের পাশে নিজেই দাঁড়াতে পারবে যদি তার কারিগরি কোনো দক্ষতা থাকে। এই ক্ষেত্রে আমি এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে নিন্দা জানাই এবং আপনাদেরকে আমি আমার চিন্তাধারাটা এক্সপ্লেন করে দিলাম যে ঠিক কী ধরনের শিক্ষা ব্যবস্থা হলে মানুষগুলো স্বাবলম্বী হয়ে যাবে। আমি প্রথমত, কম্পিউটার তো আছে, কম্পিউটার ল্যাব, এটা ফলপ্রসূ কোনো ফলাফল দিচ্ছে না। আমি প্রথমত এই ব্যবস্থাটাকে আউট করে দেওয়ার চেষ্টা করব। দেন আমি এখানে প্রতিস্থাপন করার চেষ্টা করব সেলাই মেশিন। যারা স্থানীয় পর্যায়ে অনেক দর্জি আছে, তাদের কর্মী পাওয়া যায় না। তো মেট্রিক পাস করলে দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী যদি সেলাই মেশিনে দক্ষ হয়, তাহলে তাকে স্থানীয়ভাবেও সে কাজ করতে পারবে। এতে তার নিজের চাহিদা পূরণ হবে, পরিবারের চাহিদা পূরণ হবে। আমি এই বিষয়টাকে খুবই লাইক করি। দেন আমরা 9-এ, ক্লাস 10-এ, 9-এ গিয়ে আমরা, যেহেতু বিদেশে অনেক শিক্ষার্থী চলে যায়, তো আমরা একটা কাজ করতে পারি, গাড়ি চালানো শিক্ষা দিতে পারি। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শিক্ষার্থীকে গাড়ি চালানো শেখাতে পারি 9 এবং 10, 2 বছর। এবং এই সাবজেক্টগুলা বাধ্যতামূলক করা উচিত মাধ্যমিক পর্যায়ে, ঠিক আছে? এরপর আপনারা ইন্টারেও আপনারা চাইলে গাড়ি চালানো, রং করা, এই সকল বিষয়গুলা, কারিগরি বিষয়গুলো আপনারা আলাদাভাবে শেখাতে পারেন। এতে কী হবে, প্রত্যেকটা শিক্ষার্থী ইন্টার পাস হলেই সে একটা যোগ্য ব্যক্তি হিসেবে, একটি রাষ্ট্রীয় সম্পদ হিসেবে পরিগণিত হবে অ্যান্ড সে নিজের নিজের হেল্প করতে পারবে, নিজের হেল্প করতে পারবে। ফলে দেখা যাচ্ছে রাষ্ট্রের উন্নতি হবে, তাদের উন্নতি হবে। এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থায় আপনি মাস্টার্স করেন, পিএইচডি ডিগ্রি অর্জন করেন, তারপরে কোনো লাভ নাই। ওই দিন শেষে ঢাকার রাস্তায় জীবিকা নির্বাহের জন্য রিক্সা চালাতে হয়, ঠিক আছে? তো আমি এই শিক্ষা ব্যবস্থাকেই আমি নিরুৎসাহিত করি এবং আমার যে পরিকল্পনা বাস্তবায়ন করার, সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আপনাদের কেমন লাগছে এই বিষয়গুলো অবশ্যই আমাকে জানাবেন। আর বর্তমানে শিক্ষার্থীরা আন্দোলন করছে, আমি মনে করি তাদের ঘরে ফিরে যাওয়াই উচিত। তবে
শিক্ষার্থীদের আন্দোলনের কোনো ভুল এখানে আমি দেখছি না। রাষ্ট্রীয় পক্ষের শিক্ষামন্ত্রীর সম্পূর্ণ দায়টা শিক্ষামন্ত্রীর এবং তারই ভুল হয়েছে। অতএব তাকে ক্ষমা চাওয়া উচিত সকল শিক্ষার্থীর কাছে। এবং এই ধরনের বিষয় ভবিষ্যতে যদি হয়, কোনো স্কুল ডুবে যায়, কোনো কেন্দ্র ডুবে যায়, শিক্ষার্থীদের কল্যাণার্থে ওই প্রতিষ্ঠান, ওই জায়গা, ওই অঞ্চল, স্কুলগুলো বন্ধ রাখা উচিত বলে আমি মনে করি। ভালো থাকবেন, অবশ্যই কমেন্টে জানাবেন।